নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদিত বেতাল পঞ্চবিংশতি। আধুনিক বাংলা ভাষার জনক শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরসিংহ গ্রামটি আধুনিক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায়। কিন্তু বিদ্যাসাগরের জন্মগ্রহণকালে অঞ্চলটি হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল। যদিবা বর্তমান বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের আদি বসতবাটির কোনো চিহ্নই অবশিষ্ট নেই, সেই জায়গায় এখন 5টি পুরনো বাড়ির আদলে ইট সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে বিদ্যাসাগরের স্মৃতি মন্দিরটি, যেখানে গেলে আপনারা বিদ্যাসাগরের হাতের লেখা পাণ্ডুলিপি, তার ব্যবহৃত বাঁধানো কৃত্রিম দাঁত, হুকার বৈঠক, ভিজিটিং কার্ড চাপানোর তাম্রফলক, ধাতু নির্মিত বাতি নির্বাপনী, ধাতু নির্মিত পেপারওয়েট, মানি ব্যাগ, তার স্টিল ট্রাঙ্ক ইত্যাদি দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাবেন যে স্থানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেই স্থানটিতে একটি শ্বেত পাথরের মন্দির। বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। আগের কয়েকটি পর্বে আমরা শুনেছি কিভাবে বিক্রম ও বেতালের দেখা হয় ও বেতালের দেওয়া শর্ত। বেতালের বিক্রমকে বলা গল্প শুনেছি আমরা। আজকে আমাদের বিক্রম বেতাল ধারাবাহিকের 6ষ্ঠ পর্ব। আজকের গল্পের নাম রূপবতী কন্যা। সেকালে ধারানগরে মহাবল নামে এক রাজা বাস করতেন। রাজার একজন দূত ছিল, তার নাম হরিদাস। হরিদাসের এক পরমা সুন্দরী মেয়ে ছিল। মেয়ের নাম মহাদেবী। মহাদেবীর বিয়ের বয়স হলো। বাড়িতে বাবা মা তার বিয়ে দেবার কথা ভাবতে লাগলো। একদিন মহাদেবী বাবা হরিদাসকে বলল, বাবা, আমি এমন একজন পুরুষকে বিয়ে করব যিনি সর্বগুণের অধিকারী। মেয়ের কথা শুনে হরিদাস মনে মনে খুবই খুশি হল। একদিন রাজা মহাবল হরিদাসকে ডেকে বললেন, হরিদাস, দক্ষিণ দেশে হরিশ্চন্দ্র নামে আমার এক বন্ধু আছেন। তার শরীর ভালো যাচ্ছে না, তুমি গিয়ে তার খোঁজ খবর নিয়ে এসো। রাজার আদেশ মতো হরিদাস রাজা হরিশ্চন্দ্রের কাছে গিয়ে হাজির হলো। হরিশ্চন্দ্র বন্ধুর সব কথা শুনলেন ও হরিদাসকে উপহার দিলেন। তিনি হরিদাসকে কয়েকটা দিন তার রাজ্যে থেকে যেতে বললেন। একদিন রাজসভায় রাজা হরিশ্চন্দ্র হরিদাসকে বললেন, হরিদাস, বলো তো, কলিযুগ কি আরম্ভ হয়ে গেছে? হরিদাস হাত জোড় করে বলল, হ্যাঁ মহারাজ, কলিযুগ তো আরম্ভ হয়েছে। যার জন্যে মিথ্যে, অন্যায়, কপটতায়, ছলনায়, স্বার্থপরতায় সমাজ সংসার ভরে গেছে। ছেলে বাবাকে শ্রদ্ধা করে না, ভাই ভাইকে স্নেহ করে না, রাজারা প্রজাদের সুখ দুঃখের প্রতি নজর দেয় না, শুধু নিজের ধনভাণ্ডার ভর্তি করার দিকে নজর রাখে। ধন দৌলতের অহংকারে মানুষ অন্য মানুষকে ছোট চোখে দেখে, মিথ্যে কথার আড়ালে বুকে ছোড়া মারে। তাই তো বলছি মহারাজ, এই পৃথিবী থেকে ধর্ম চলে গেছে, অধর্ম এসে সবকিছু দখল করেছে। রাজা হরিদাসের মুখে এসব জ্ঞানীর কথা শুনে খুবই খুশি হলেন ও তার খুব প্রশংসা করলেন। সভা শেষ করে রাজা অন্তঃপুরে চলে গেলেন। হরিদাস তার ঘরে ঢুকে দেখে এক ব্রাহ্মণ পুত্র বসে আছে। হরিদাস ওর পরিচয় জানতে চাইল। ব্রাহ্মণ পুত্র বলল, আমি আপনার কাছে একটা জিনিস চাইব। হরিদাস অবাক হয়ে বলল, বলো, তোমার কি চাই? আমার পক্ষে দেওয়া সম্ভব হলে নিশ্চয়ই তোমাকে দেব। ব্রাহ্মণপুত্র বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি আমার সঙ্গে তার বিয়ে দিন। হরিদাস বলল, আমার মেয়ের ইচ্ছে যে পুরুষ সমস্ত বিদ্যায় পারদর্শী ও অসাধারণ গুণসম্পন্ন হবে তাকেই সে বিয়ে করবে। ছেলেটি বলল, আমি এক অসাধারণ গুণের অধিকারী। আমি একটা রথ তৈরি করেছি, যাতে চড়ে 1 বছরের পথ অল্প সময়ের মধ্যেই চলে যাওয়া যায়। ছেলেটির কথায় হরিদাস বলল, কাল সকালে রথটা নিয়ে এসো। রাজার অনুমতি নিয়ে হরিদাস দেশে যাবার জন্য তৈরি হলো।
পরদিন ব্রাহ্মণপুত্রের রথে চড়ে অল্প সময়ের মধ্যেই ধারা নগরে গিয়ে হাজির হলো। এদিকে হরিদাসের বউ আর তার ছেলে দুইজন পাত্র ঠিক করে তাদের কথা দিয়েছে হরিদাস ফিরলেই মহাদেবীর সঙ্গে বিয়ে দেবে। হরিদাস বাড়িতে ফিরতে দুই পাত্র এসে হাজির। হরিদাস তো মহাবিপদে পড়ল। তিন পাত্রদের মধ্যে কাকে ঠিক করবে, কারণ ওরা তিনজনই বিদ্যায়, বুদ্ধিতে ও গুণে সমান। তাই হরিদাস তিন পাত্রকে বলল, আজকের রাতটা তোমরা আমার বাড়িতে থাকো, কাল সকালে সব ঠিক করব। এদিকে রাত্রিবেলা বিন্ধ্যাচলবাসী এক রাক্ষস এসে মহাদেবীকে চুরি করে নিয়ে গেল। সকালে সবাই দেখে মহাদেবী ঘরে নেই। তিন ব্রাহ্মণ পাত্র সব শুনল। ওদের মধ্যে একজন সমাধি বলে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব চোখের সামনে দেখতে পারত। সে ধ্যানে বসে পড়ল এবং সে বলল, আমি দেখতে পাচ্ছি এক রাক্ষস আপনার মেয়ের রূপ গুণ দেখে তাকে তুলে নিয়ে গেছে বিন্ধ্য পাহাড়ে। এবার ওখান থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় ব্রাহ্মণ পাত্র বলল, আমি এমন বিদ্যা জানি যার সাহায্যে শব্দকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ওই রাক্ষসকে হত্যা করতে পারি, কিন্তু সেখানে কিভাবে যাব সেটা ভাবতে হবে। তৃতীয় ব্রাহ্মণ পাত্র বলল, কোনো চিন্তা নেই, আমার রথ আছে, এই রথে চড়ে অল্প সময়েই সেখানে যেতে পারবো। সঙ্গে সঙ্গে রথে চড়ে সেখানে গিয়ে মহাদেবীকে রাক্ষসের হাত থেকে উদ্ধার করে নিয়ে চলে এলো। এবার বিবাদ লাগলো তিন ব্রাহ্মণ পাত্রের মধ্যে, কে বিয়ে করবে মহাদেবীকে। সবাই তাকে বিয়ে করতে চায়। তিন ব্রাহ্মণ পাত্রের অসাধারণ গুণের জন্যে মহাদেবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। হরিদাস তাই তিন পাত্রকে নিয়ে খুবই চিন্তায় পড়ল। গল্প শেষ করে বেতাল বলল, বলো তো মহারাজ, এই তিন পাত্রের মধ্যে মহাদেবীকে কার বিয়ে করা উচিত? রাজা বিক্রমাদিত্য বললেন, যোগ্য পাত্র হচ্ছে যে যুদ্ধ করে মহাদেবীকে ফিরিয়ে এনেছে, তার সাথেই মহাদেবীর বিয়ে হওয়া উচিত। এই উত্তরে বেতাল বলল, তিনজনই অসাধারণ গুণের অধিকারী, এদের মধ্যে একজনই সাহায্য না পেলে মহাদেবীকে উদ্ধার করা সম্ভব হতো না। তবে দ্বিতীয় জনই কেন মহাদেবীকে বিয়ে করতে পারবে? রাজা বললেন, মানছি তিন পাত্রই অসাধারণ গুণের অধিকারী, তবুও দ্বিতীয় জনের সাহায্য ছাড়া মহাদেবীকে উদ্ধার করা যেত না। তাই যোগ্য পাত্র দ্বিতীয় জন, তার সাথেই বিয়ে হওয়া উচিত। বেতাল সঠিক উত্তর শুনে বিক্রমাদিত্যকে বলল, হে রাজন, তুমি মহান, তুমি সত্যি বিদ্বান ও ন্যায়পরায়ণ। তবে আমার আগের শর্তের মতো আমি আবার ফিরে যাব আমার আগের জায়গায়। আমি চললাম। বেতাল ফের বিক্রমাদিত্যের কাঁধ থেকে নেমে আবার সেই গাছে গিয়ে উঠল। রাজা পিছন পিছন ছুটে গিয়ে গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে নিয়ে ফের চলতে লাগলেন। বেতাল এবার তার ষষ্ঠ গল্প শুরু করল। আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।